শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশে সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব। তাহলে আমরা প্রথমে জেনে নিই তথ্য প্রযুক্তি কি। বৈজ্ঞানিক সূত্রাদির আবিষ্কার অতীত ও বর্তমান সমাজের উৎপাদন পদ্ধতি, শক্তি, পদার্থের উৎস, পণ্য সেবা উৎপাদন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি প্রভৃতি বিষয় সম্পর্কে সম্মানিত জ্ঞানই হচ্ছে তথ্য প্রযুক্তি। আর এক বাক্যে বলা যায় তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য আদান প্রদানের কলা কৌশল, অর্থাৎ তথ্য আদান প্রদানের কলা কৌশলকেই বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি সম্পর্কে আরও সহজভাবে জানতে হলে জেনে নিতে হবে তথ্য কি এবং প্রযুক্তি কি আলাদা আলাদা ভাবে। তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে তথ্য। যেমন মহাকাশ এবং ভূপৃষ্ঠ সম্পর্কে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাই হচ্ছে তথ্য। এই তথ্য জানার পরে একটা জ্ঞান তৈরি হয় আমাদের ভূপৃষ্ঠ এবং মহাকাশ সম্পর্কে। প্রযুক্তি কোনো কাজ করার আগে যে চিন্তা ভাবনা বা কলাকৌশল এবং উপায় অবলম্বন করে কাজটা সম্পন্ন করা হয় তাহলে সেটাই হচ্ছে প্রযুক্তি। যেমন মনে করো তুমি একটা চেয়ার বা টেবিল বা একটি জামা তৈরি করবে। এই জামা তৈরি কিভাবে করবে, কোন ডিজাইনে করবে, কোন উপায় অবলম্বন করে করবে বা কোন কলাকৌশল অবলম্বন করে কাজটা সম্পন্ন করবে বা জিনিসটা তৈরি করবে, এই তৈরি করার জন্য যে কলাকৌশলটা অবলম্বন করো সেটাই হচ্ছে প্রযুক্তি। আর এই তথ্য এবং প্রযুক্তি দুটো সম্মিলিত হয়ে হচ্ছে তথ্য প্রযুক্তি। তাই বলা হচ্ছে বৈজ্ঞানিক সূত্রাদির আবিষ্কার অতীত এবং বর্তমান সমাজের উৎপাদন পদ্ধতি, শক্তি, পদার্থের উৎস, পণ্য ও সেবা উৎপাদন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় যোগাযোগ প্রভৃতি বিষয়ে সম্মানিত জ্ঞানই হচ্ছে তথ্য প্রযুক্তি। এক কথায় তথ্য আদান প্রদানের কলা কৌশল হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বিশাল উন্নতির ফলে একদিকে যেমন তথ্য প্রাপ্তি সহজলভ্য হয়েছে তেমনি অন্যদিকে অতি দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তির বিশাল উন্নতি সম্ভব হয়েছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন এবং সাবমেরিন কেবলের সহায়তায়। যেখানে সাবমেরিন কেবলের আওতা নেই সেখানে সার্ভারের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। ইন্টারনেট এবং ইমেলের মাধ্যমে বিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে আসতে সক্ষম হয়েছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তি গভীরভাবে সম্পর্কযুক্ত। আর এই গভীরভাবে সম্পর্কযুক্ত হওয়ার ফলে আমাদের সর্বত্র তথ্য প্রযুক্তির প্রভাব লক্ষ্য করে থাকি বা দেখে থাকি, অর্থাৎ আমাদের বর্তমান জীবনযাত্রা এখন সর্বত্র তথ্য প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছে। তাই বাংলাদেশে সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাবটা দুই দিক থেকে হয়ে থাকে। একটি হচ্ছে ইতিবাচক দিক আর একটা হচ্ছে নেতিবাচক দিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিবাচক প্রভাবটা কি আর নেতিবাচক প্রভাবটা কি। তাহলে আমরা জেনে নিই সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাবটা, ইতিবাচক প্রভাবটা কোন কোন ক্ষেত্রে পড়ে থাকে। প্রথমে আছে সরকার, যোগাযোগ ব্যবস্থা, উৎপাদনশীলতা বৃদ্ধি, ই কৃষি, ই কমার্স, ই ব্যাংকিং, সচেতনতা বৃদ্ধি, জনমত তৈরি, সংবাদপত্র গণমাধ্যম, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আউটসোর্সিং, বিনোদন। এই কয়েকটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব, ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। এবং কিভাবে প্রভাবটা পড়ে সেটা এবার আমরা জেনে নিই। প্রথমে আছে সরকার। যে কোনো রাষ্ট্রের সরকার গঠিত হয় কয়েকটি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় নিয়ে, কেননা এই প্রতিষ্ঠানগুলোর সাহায্যেই সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে। আর তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে রাষ্ট্রটা পরিচালনা করা সরকারের পক্ষে আরও সহজতর হয়েছে। কেননা এই বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তৎক্ষণাৎ যখন তখন বা কয়েক মুহূর্তের মধ্যে সরকার যোগাযোগ সম্পন্ন করে দেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে
সক্ষম হয়। আগেকার দিনে একটা রাষ্ট্রের সরকারের দেশের সার্বিক অবস্থা জানতে কয়েকদিন বা আরও বেশি সময় লেগে যেত। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এখন সরকারের পক্ষে কাজ করা খুবই সহজতা হয়েছে। এরপর আছে যোগাযোগ ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আগেকার দিনে মানুষ পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি করে বা গরুর গাড়ি করে এক স্থান থেকে অন্য স্থানে যেত। এখনকার মানুষ সেটা কল্পনাও করতে পারে না। এখনকার মানুষ আধুনিক যে যানবাহন আছে সেই যানবাহনের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে দেশের এক স্থান থেকে অন্য স্থানে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে। শুধু দেশের ভিতর কেন, দেশের বাইরেও হচ্ছে অতি দ্রুত আমরা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যেতে সক্ষম হচ্ছি। আমরা একসময় শুনেছি যে দেশের মানুষ অন্য দেশে যেতে হলে তাকে কয়েক মাস আগে রওনা দিতে হতো, সেখানে এখন একদিনে বা কয়েকদিনের ভেতরে বিশ্বের যে কোনো দেশে চলে যাওয়া সম্ভবপর হচ্ছে। এছাড়া অফিস আদালতের বিষয়ের ক্ষেত্রেও এক অফিসের ফাইল অন্য অফিসে হস্তান্তর করতে হলে কয়েকদিন লেগে যেত, সেখানে অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এক অফিসের তথ্য অন্য অফিসে চলে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, তথ্যের আদান প্রদান সহজ হয়েছে, সময় অল্প লাগছে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে অল্প সময়ে, অল্প ব্যয়ে, অল্প শ্রমিক নিয়োগ করে অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে ব্যবসায়ী বা উদ্যোক্তারা উৎপাদিত পণ্য বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে। এতে করে অন্যান্য উদ্যোক্তারাও ব্যবসায়ে আগ্রহী হচ্ছে। এতে করে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারতা লাভ করছে এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আগেকার দিনে আমরা দেখেছি যে কৃষি এবং শিল্প কারখানায় হচ্ছে সনাতন পদ্ধতি প্রয়োগ করা হতো। যেমন কৃষিকাজে হচ্ছে তোমার কাঠের নাঙল দিয়ে হাল চাষ করা হতো এবং ধান কাটা এবং মাড়া সবই হাতের মাধ্যমে করা হতো। সেখানে এখন আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে অতি অল্প সময়ে কম শ্রমিক নিয়োগ করে কৃষিকার্য সম্পন্ন করা হচ্ছে। সেই একইভাবে শিল্প কারখানায়ও সনাতন পদ্ধতি প্রয়োগ করা হতো, সেখানে এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অল্প সময়ে অল্প শ্রমিক নিয়োগ করে অল্প ব্যয়ে অধিক পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে পণ্য সামগ্রীগুলো উৎপাদন করে থাকি বা দেখি, ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেই আবিষ্কৃত হয়েছে তথ্য প্রযুক্তি প্রয়োগ করে এবং আমাদের জীবনটা আরও সহজসাধ্য করে দিয়েছে। এরপর আছে কৃষি। কৃষি উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি নবদিগন্তের সূচনা করেছে। কৃষকরা এখন ঘরে বসে কৃষি বিশেষজ্ঞদের নিকট হতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কৃষি কাজ সহজে সম্পন্ন করতে পারছে। যেমন আবহাওয়া, বীজ বপন ও পরিচর্যা, উন্নত বীজ কোথায় পাওয়া যাবে, সেচ ও সার কখন প্রয়োগ করতে হবে, রোগ বালাই দমন ও নির্মূল ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে ঘরে বসে। ফলে তাদের পক্ষে এখন কৃষি কাজ করা অধিকতর সহজ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ই-কমার্স। অনলাইন মাধ্যমের যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ই-কমার্স। ই-কমার্স হচ্ছে পণ্য বেচাকেনা এবং আর্থিক লেনদেনের ইলেকট্রনিক সংরক্ষণ। এই ই-কমার্সের মাধ্যমে আর্থিক লেনদেন যেমন সহজতর হয়েছে, তেমনি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তাদের করার জন্য সহজতর হয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পথ সুগম হয়েছে। ই কমার্সের মাধ্যমে যেহেতু অর্থনৈতিক লেনদেন, পণ্য বেচাকেনা করা সম্ভব, সেহেতু দেখা যাচ্ছে ব্যবসায়ীদেরকে আর বেশি সময় দিতে হয় না। এরপর হচ্ছে ই ব্যাংকিং। ব্যাংকিং ব্যবস্থা যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল মাইল ফলক।
ব্যাংকগুলো ব্যাংকিং সেবা অনলাইনে বিভিন্ন বুথের মাধ্যমে 24 ঘন্টা আর্থিক লেনদেনের জন্য খোলা রাখছে। কেননা আগেকার দিনে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে টাকা দিতে হলে কোনো ব্যক্তিকে সাথে করে টাকা নিয়ে যেতে হতো, কিন্তু এতে করে তার জীবনের ঝুঁকি ছিল। কিন্তু বর্তমানে এখন কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে টাকা দিতে হলে কোনো ব্যক্তিকে সঙ্গে করে আর টাকা নিয়ে যেতে হয় না। এখন মনে করো যে আমি ঢাকায় টাকা পাঠাবো কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তির কাছে, তাহলে আমি এই ঝিগরগাছার কোনো ব্যাংকের শাখায় আমি টাকাটা জমা দেব এবং সেই টাকাটা অনলাইনের মধ্যে চলে যাবে ঢাকায়। যে ঠিকানাটা দেওয়া হবে সেই ঠিকানার মাধ্যমে ব্যক্তি সেই জায়গা থেকে যার নামে দেওয়া হয়েছে সেখান থেকে সে টাকা তুলে নেবে। এছাড়া আরও সুযোগ সুবিধা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। মনে করো তুমি দেশের কোথাও বেড়াতে গেছো, তোমার টাকা শেষ হয়ে গেছে, যদি তোমার কার্ড থাকে তাহলে এটিএম বুথের মাধ্যমে তুমি টাকা উত্তোলন করতে সক্ষম হচ্ছ। যদি তোমার কার্ড নাও থাকে এবং টাকা শেষ হয়ে যায়, তাহলে তুমি মোবাইল করে তোমার বাড়িতে অথবা কোনো পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করলে এবং একটি বিকাশ নাম্বার দিয়ে দিলে, বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার ফলে সে টাকা পাঠিয়ে দেবে, তুমি সেখানে টাকা পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কত সহজ কত আরামদায়ক হয়ে গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। এতে করে কি হচ্ছে, আমাদের কাজ করার আগ্রহটা বেড়ে গেছে, জীবনের ঝুঁকি কমে গেছে, ব্যবসা বাণিজ্য ও প্রসারতা লাভ করেছে। এতে করে কি হচ্ছে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিটা বৃদ্ধি পাচ্ছে। এর পাশে সচেতনতা বৃদ্ধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ঘরে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। ঘরে বসে আমরা তথ্য বা নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি এবং নিজেকে সচেতন করে তুলতে পারছি এবং অপরকেও সচেতন করতে পারছি। যেমন মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন, গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার রক্ষা ইত্যাদি। এইসব বিষয় সম্পর্কে জেনে আমরা যেমন সচেতন হচ্ছি, অন্যদেরকেও সচেতন করছি। এতে করে আমরা দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছি। এরপর আছে শিক্ষার্থী বন্ধুরা জনমত তৈরি। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে বিশ্বের বিভিন্ন নাগরিকদেরকে একত্রিত করে একটা বিষয়ে জনমত তৈরি করতে সক্ষম হচ্ছে। কিছু কিছু বিষয় আছে গণমাধ্যমগুলো হাইলাইট করতে পারে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজেদের ভিতরে মতামত প্রকাশ করে জনমত তৈরি করে সেই সংবাদটা হাইলাইট করে তুলতে সক্ষম হচ্ছে। যেমন বর্তমানে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আমরা এই ধর্ষণ অনেক দিন থেকেই খবরে দেখে আসছি এবং জানছি, কিন্তু সেইভাবে কিন্তু একটা জনমত তৈরি হয়েছিল না। বর্তমানে এখন এই ফেসবুক এবং সামাজিক যোগাযোগের কারণে কিন্তু জনমত তৈরি হয়েছে এবং ধর্ষণে যে প্রতিরোধ করতে হবে, ধর্ষকদের শাস্তি প্রদান করতে হবে, এর জন্য বাংলাদেশে সর্বত্র মানববন্ধন তৈরি করেছে এবং ঢাকায় শাহবাগে 9 দফার দাবি নিয়ে আজও ছাত্র সমাজ, শিক্ষক সমাজ এবং অন্যান্য সংস্থাগুলো আন্দোলন করে যাচ্ছে। এটা কিন্তু সম্ভবপর হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি যদি না হতো, তাহলে এই জনমাত্রা তৈরি করে এই আন্দোলনটা, সমাজের এই যে ব্যাধিটা দূর করা সম্ভবপর হতো না। আর ফলে কি হতো, দিনের পর দিন আমাদের দেশের শিশু নারীরা ধর্ষকদের দ্বারা ধর্ষিত হয়ে যেত। আমি আশা করি যে এই ধর্ষকদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। এটা হচ্ছে সংবাদপত্র ও গণমাধ্যম। বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের উপর তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। যে কোনো সংবাদ প্রচার, বণ্টন, পরিবর্তন, সংরক্ষণ এবং তথ্য তৈরিতে তথ্য প্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সংবাদ প্রচার, এই যে সংবাদ প্রচার করা হয় তাও কিন্তু
তথ্য প্রযুক্তির উন্নতি না হলে সংবাদ প্রচার করা সম্ভবপর হতো না। সংবাদে পরিবর্তন, শুধু সংবাদপত্র কেন, সংবাদ কেন, যে কোনো অনুষ্ঠানের পরিবর্ধন পরিমার্জিত করতেও কিন্তু তথ্য প্রযুক্তির প্রয়োগ করতে হয়। আবার হচ্ছে যে কোনো তথ্য সম্মিলিত করতে হলে বিভিন্ন দেশ থেকে বা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু তথ্য সংরক্ষণ করতে হয়। যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নতি না হতো তাহলে একটা নিউজ তৈরি করতে অনেক দিন সময় লেগে যেত। সেখানে আজকে একদিনেই অনেক সুন্দর তথ্য সম্বলিত নিউজ তৈরি করা সম্ভবপর হচ্ছে। আমরা প্রতিদিন সংবাদে বিভিন্ন ধরনের সংবাদ দেখতে পাচ্ছি, অর্থাৎ দেশ থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশের সংবাদ আমরা ঘরে বসে দেখতে পাই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। এরপর শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে, যা আমরা কল্পনা করতে পারি না। আজকাল আমরা ঘরে বসেই নামি দামি লাইব্রেরির বই পুস্তক পড়তে পারছি। এছাড়া ই লার্নিং ও ই বুকের মাধ্যমে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি রেজিস্ট্রেশন ইত্যাদি শিক্ষার্থীদেরকে আর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় না। অনলাইনের মাধ্যমে তারা ঘরে বসেই তাদের ভর্তি কার্যক্রম এবং রেজিস্ট্রেশনের কার্যক্রমটা সম্পন্ন করতে সক্ষম হচ্ছে। এতে করে তাদের সময় যেমন বাঁচছে, তেমনি অর্থের অপচয়ও রোধ হচ্ছে। এছাড়া রেজাল্ট প্রস্তুত এবং প্রকাশ, সেই ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর মাধ্যমেই করা হচ্ছে। ইভেন তোমার রেজাল্টটা আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। তাহলে এর চাইতে সুখকর দিক আর কি হতে পারে? আমরা যখন লেখাপড়া করছি তখন রেজাল্টের জন্য, ভর্তির জন্য, রেজিস্ট্রেশন জন্য সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতে, এখন আর সেটা করতে হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এরপর চিকিৎসা ক্ষেত্রেও যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব আছে তা আমরা সবসময় লক্ষ্য করে থাকি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ঘরে বসে এখন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পরামর্শ নিচ্ছে। এছাড়া প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে রোগ বালাই সঠিকভাবে নির্ণয় করে সঠিক চিকিৎসা দিয়ে আমাদের ডাক্তারগণরা অনেক মানুষ রোগীদেরকে সুস্থ করে তুলছে। শুধু তাই নয়, নতুন নতুন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন বর্তমান বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত, একটা মহামারী আকারে ধারণ করেছে। এই রোগের আমরা নামও জানতাম না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে, আধুনিক প্রযুক্তির কারণে কিন্তু আমরা এই ভাইরাসটার নাম কি ধরনের এবং এর নামকরণ করতে সক্ষম হয়েছি। এই ভাইরাসটার লক্ষণ কি এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটাও কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করতে সক্ষম হয়েছি এবং সেটাকে আমরা বিশ্বের জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এবং প্রতিষেধক হিসাবে এখনো কোনো কিছু তৈরি করা সম্ভব হয়নি, তবে তার প্রচেষ্টা চলছে। আশা করি আমরা অতি দ্রুত সেই প্রতিষেধক টিকাটা আমরা হাতে পেয়ে যাব বা বিশেষজ্ঞরা তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তথ্য প্রযুক্তির কারণেই কিন্তু এইগুলো করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে বর্তমানে করোনা আক্রান্ত কত কোটি মানুষ এবং সুস্থ হয়েছে কত মানুষ এবং প্রতিদিন কত মানুষ আক্রান্ত হচ্ছে সে তথ্যও কিন্তু আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছি শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণেই। এর পাশে আউটসোর্সিং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির আরেকটি মাধ্যম কর্মস্থলের নতুন মাত্রায় এসেছে। অনেক সময় ঘরে বসে কাজ করা সম্ভব হচ্ছে এবং কর্মস্থলে বা অফিসে না গেলেও হচ্ছে।
আউটসোর্সিং আবিষ্কৃত হওয়ার ফলে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে প্রতিবন্ধীদের। কেননা প্রতিবন্ধীরা সবসময় একা একা বা কারোর সাথে সঙ্গে করে নিয়ে বাইরে বের হতে পারে না। তারা কি করছে, ঘরে বসে এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে নিজেদের জীবিকা নিজেরাই অর্জন করছে। একসময় এই প্রতিবন্ধীরা আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের দেশের জন্য বোঝা হয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবিষ্কৃত হওয়ার ফলে এখন আর তারা আমাদের বোঝা নয়, তারাও ঘরে বসে আয় উপার্জন করতে সক্ষম।